ইহলোক ছাড়বার পরেও কারোর কারোর মায়া পৃথিবীতে এমনিভাবে থেকে যায়, যা চেয়েও কখনো অস্বীকার করা যায় না। আমরা যাচ্ছি চক্রধরপুর। চাকরি বদলি হয়ে ওইখানে হয়েছে পোস্টিং। আমার স্ত্রী লাবণী এবং আমার ছেলে রনিও যাচ্ছে আমার সঙ্গে। এই বদলিটা নিয়ে লাবণী বেশ আনন্দে রয়েছে। ইন্টারনেট দেখে চক্রধরপুরের প্রাকৃতিক সৌন্দর্য তার খুব মনে ধরেছে, কিন্তু আমার মনের মধ্যে একটা কাঁটা খসখস করে চলেছে। কোনোভাবে কোয়ার্টারের ব্যবস্থা করা গেল না। শেষ মুহূর্তে অফিসের মুখার্জিদা একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করলেন বটে, কিন্তু লোকেশন যা দেখছি, বাড়িটা শহর থেকে বেশ খানিকটা দূরে, বসতিও বেশ কম। জায়গাটা পরিবার নিয়ে থাকবার পক্ষে নিরাপদ হবে কিনা কে জানে। ভাই, যাবে নাকি রানীদিঘি? না ভাই, এত রাতে ওইদিকে যাব না। কি ব্যাপার বলো তো? আগেও দুটো গাড়ি যেতে চাইলো না। কোনো সমস্যা আছে নাকি? না, সমস্যা তেমন কিছু নেই, এই লোকের মানা না মানার উপর। রাতে এই দিকটা বিশেষ একটা কেউ যায় না। তা আপনারা স্থানীয় নন মনে হচ্ছে। না, কেন বলো তো? তাহলে দাদা, রাতটা স্টেশনে কাটিয়ে দেওয়াই ভালো। সকালের দিকে রওনা দিবেন। কি করা যায় বলো তো? দাদা, আপনারা ওই রানীদিঘি যাবেন? আচ্ছা, আমি নিয়ে যাব। এত শুনশান, এদিকটা কিছুই তো দেখা যাচ্ছে না। চিন্তা করো না মা, এই সামনে হলো শ্মশান। তাছাড়া এই দিকে এই সময় তেমন কেউ আসে না। এই শ্মশান পার হলে রানীদিঘি। নিন বাবু, এই হলো আপনাদের ঠিকানা। এই বাড়িটা? কি গো, এ তো পুরো ভুতুরে। মুখার্জিদা এ কেমন বাড়ি দেখিয়ে দিল। আসসালামু আলাইকুম আন্টি, আমি নীরব। মুখার্জিদা বাড়ি ভাড়ার কথা বলেছিলেন। আমি কথা শেষ না করতেই আন্টি বলে উঠলেন, এই যে আপনাদের চাবি, ওই পাশে ঘরের দরজা। ব্যাপারখানা কি বলো তো? আন্টি এমন ব্যবহার করলেন, আমাদেরকে পছন্দ হলো না নাকি? আরে না না, তা কেন? দেখছো না আমরা দেরি করে ফেলেছি। ওনার হয়তো শোবার সময় হয়েছে। একা বয়স্ক মানুষ থাকেন, জানোই তো। যাগ্গে চলো, সত্যি অনেক দেরি হয়ে গেল। সকালে দেখা যাবে। এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমাদের রনির নতুন স্কুলে ভর্তি, ওর পড়াশোনা নিয়ে লাবণী ব্যস্ত হয়ে উঠল। অফিসের কাজ নিয়ে আমারও দিন কাটতে লাগলো ব্যস্ততায়। এমন করে 2 সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধেবেলা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চা খাচ্ছি, এমন সময় লাবণী বলল, নীরব, তোমাকে একটা কথা কয়েকদিন ধরে বলবো বলবো ভাবছি। হ্যাঁ বলো। আমাদের বাড়ির পাশে ওই দিঘিটা আছে, দেখছো? হ্যাঁ দেখেছি তো, কিন্তু কেন বলো তো? জানো, প্রায় প্রতি সন্ধেবেলা ওইখানে একটি মেয়েকে আমি দেখি। সন্ধে নামার পরপরই ওই দিঘির কাছে জঙ্গলটির পাশে বসে থাকতে। আরে দেখো, প্রেম ভালোবাসা হবে। তেমনটা নয়। আমি লক্ষ্য করে দেখেছি মেয়েটা একা আসে আর গোটা সময়টা একই রকম ভাবে মাথা নিচু করে বসে থাকে। দিনের বেলায় কখনো দেখিনি, শুধু সন্ধ্যের সময়টায় আসে ও। কেউ হয়তো বসে থাকে, থাকুক না, তোমার কি তাতে? আমরা এখানে নতুন, আগ বাড়িয়ে কোনো ঝামেলার মধ্যে যাওয়া তো কোনো প্রয়োজন নাই। এমনিতেই কিছুদিন পর কোয়ার্টার পেয়ে যাব। আর যে কদিন এখানে আছো, ছেলেকে নিয়ে সাবধানে থাকো। দিঘির পাড়ে জায়গাটা এমনিতেই নিরিবিলি জায়গা, কে জানে কে কি মতলব নিয়ে আসে।
কোনো অসামাজিক কার্যকলাপ হয় কি না? বাড়িওয়ালা আন্টির বয়স হয়েছে, আমি থাকি না বাড়িতে। ছেলে ছোট, আমি চাই না তোমার এই গোয়েন্দাগিরির স্বভাবের জন্য কোনো বিপদ হোক। সেদিন সন্ধেবেলা আমার কথায় কোনো উত্তর লাবণী দিল না। আমি যে কোনো কিছু হালকাভাবে নিলেও লাবণী ছিল ঠিক তার উল্টো। কোনো কিছু সঠিকভাবে না জানা অবধি হাল ছেড়ে দেওয়ার পাত্রী ও কখনোই ছিল না। কাজেই আমার অগোচরে ও রোজই নজর রেখে চলছিল সে মেয়েটার উপরে। এভাবে সূর্য ডুবার ঠিক আগে লাবণী ছেলেকে পড়তে বসিয়ে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে সবার অজান্তে চলে যায় ওই দিঘির পাড়ে। অন্য দিন তো এই সময় চলে আসে ওই মেয়েটা, হয়তো আর আসবে না। আর বেশি দেরি করব না, 5টা মিনিট দেখেই চলে যাব। রনিটা অনেকক্ষণ একা আছে বাড়িতে। এদিকে আলো পড়ে আসছে প্রায়, সন্ধ্যের আধার নামছে রানী দিঘির বুকে। লাবণী সবে মাত্র বাড়ির দিকে পা বাড়িয়েছে, এমন সময় অদ্ভুত একটি খসখসে আওয়াজ পেয়ে চমকে তাকায় ও। তাকিয়ে দেখে সেই মেয়েটি কখন যেন এসে গাছের কোনায় বসে রয়েছে। তার মাথা নিচু আর মুখ দিয়ে বের হচ্ছে গুঙানির আওয়াজ। লম্বা লম্বা নখ দিয়ে মাটিতে আঁচড় কেটে কি যেন লিখছে ও। মেয়েটির বয়স খুব বেশি হলে 18 থেকে 20 এর মধ্যে হবে, কিন্তু তার বসা চুলগুলো কেমন অদ্ভুত লাগে। আরও কি যেন অসঙ্গতি আছে ওর মধ্যে, কিন্তু সেইটা ঠিক লালন করতে পারলে না লাবণী। যাই হোক, নিহাতি মানসিক প্রতিবন্ধী মনে করে লাবণী পাশ কাটিয়ে চলে আসতে যায়, কিন্তু তখনই তার উপস্থিতি বুঝতে পেরে মেয়েটি আচমকা লাবণীর দিকে তাকায়। মুহূর্তের মধ্যে আতঙ্কে লাবণীর শির দ্বারা বেয়ে চলে ঠান্ডা বরফের স্রোত। তখন লাবণী বুঝতে পারে কেন মেয়েটিকে দেখে তার খটকা লেগেছিল। মেয়েটির ক্ষিপ্র ঘোলাটি চোখে কোনো মনি নেই, একেবারে শূন্য। সেই মণিহীন দুটি চোখ আর হিংস্র জন্তুর মতো ধারালো দাঁত। ভয় আর আতঙ্কে লাবণীর মাথা থেকে পা অবধি অবশ হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে ওই মেয়েটি 4 পায়ে জন্তুর মতো ছুটতে ছুটতে দিঘির জঙ্গলের দিকে মিলিয়ে যায়। এরপর এক প্রকার ভয়ে কাঁপতে কাঁপতে লাবণী ঘরে চলে আসে, আর আমি না ফেরা পর্যন্ত ঘর বন্ধ করে ছেলের পাশে একইভাবে বসে থাকে। আমি ঘরে ফিরলে এই সমস্ত ঘটনা লাবণী খুলে বলে, কিন্তু আমি এসব কথা আমি একেবারে বিশ্বাস করতে পারি না। আরে না না, ভূত প্রেত কেন হতে যাবে? এগুলো তোমার চোখের ভুল। কেউ কোনো উদ্দেশ্য নিয়ে ওখানে আসে, আজ তোমায় একা পেয়ে ভয় দেখিয়েছে। দেখো লাবণী, একটা কথা কিন্তু বলে দিলুম, এই অতিরিক্ত সন্দেহের জন্য পস্তাতে হবে কিন্তু। আজ তো গিয়েছিলে, অজ্ঞান হয়ে পড়ে থাকলে কি হতো? ভূত মারুক আর না মারুক, সাপ ঠিকই মারবে। লাবণী সেই মুহূর্তে আমার কথার কোনো উত্তর দিল না, কিন্তু ওর চোখ দেখে ঠিকই বুঝতে পারছিলাম বিশ্বাস অবিশ্বাস অস্থিরতার এক দ্বন্দ্বে ওর মন তুলপার হয়ে যাচ্ছে। কি হলো লাবণী, ঘুম আসছে না? লাবণী, এই জায়গাটা আমার ভালো লাগছে না নীরব, প্লিজ তুমি অন্য জায়গা দেখো। আচ্ছা শোনো আমার কথা, উতলা হয়েও না, ঠিক আছে? বাসা ভাড়া আমি খুঁজতেছি, কিন্তু 2-4 দিন তো সময় লাগবে। এর ঠিক 2 দিন পর লাবণী সন্ধেবেলা ফোনে কথা বলছিল। হঠাৎ 2 তলায় আন্টির ঘরে একটা জানলায় ওর চোখ যায়। সেই ঘরের একটি মেয়ে, আবসা আবসা ছায়া দেখা যায়, কম বয়সী, পা দুলিয়ে দুলিয়ে পুতুল খেলছে আর বিড়বিড় করে কি যেন বলছে। কে ও? দরজার আড়াল থেকে লাবণী কান পেতে শুনতে পায় হালকা সুরেলা মিহি একটা কণ্ঠ বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে। কেউ যেন ছড়া কেটে কেটে কি যেন গাইছে।
গলার আওয়াজটা একটা কম বয়সী মেয়ের। হ্যাঁ, ওই তো আওয়াজটা বাজছে ওই কোণার ঘরটা থেকে, যেই ঘরের দরজাটা ভেরানো রয়েছে। একটা আলোর আভাস ভেসে আসছে দরজার কোণা থেকে। কি মায়াবী গানের সুর, যাকে কোনোভাবে এড়ানো যায় না, তাতে যেন সাড়া না দিয়ে পারা যায় না। মহাগ্রস্তের মতো অক্ষুণ্ণ হয়ে লাবণী এগিয়ে যায় দরজার দিকে। লাবণী তখন নিজেই যেন একটা কাঠের পুতুল, চোখের পলক পড়ে না তার, যেন অন্য কারোর বসে চলছে সে। এক মুহূর্তে সংকেত ফিরে পায় লাবণী। স্থির হয়ে যাওয়া চোখের মনি নড়ে ওঠে। কি হয়েছিল তার? কোথায় যাচ্ছিল সে? বড় বড় নিঃশ্বাস নিতে নিতে পিছনে ফিরে তাকায় লাবণী। আন্টি, আমি ওখানে দেখলাম কে যেন গান গাইছে। আমার মনে হইল ও যেন ডাকছে আমায়, ওর কাছে যেতে বলছে। কেউ আন্টি? আন্টি, শান্ত হও মা, শান্ত হও। সব জানি আমি। আমি যে ওর হতভাগী মা, সন্তান হারানো মায়ের জ্বালা বুকে বয়ে চলেছি 20 বছর ধরে। সন্তান হারানো কি বলছেন আন্টি? ও আমার পাগলি মেয়ে। মাত্র 19 বছর বয়সে ও দিঘির জলে ঝাঁপ দিয়েছে, আত্মহত্যা করেছে ও। একটাই সন্তান ছিল আমার, জন্ম থেকে মানসিকভাবে প্রতিবন্ধী। আমার দু চোখের মনে ছিল ও আমাকে ছাড়া কিছু জানতো না, বুঝতো না। হঠাৎ একদিন রাতে সব শেষ। তবে কি জানো মা, এখনো প্রায় সন্ধ্যার পর ও আমার কাছে আসে। ওই যে ওই বন্ধ ঘরটা দেখছো, ওইখানে বসে বসে গান গায়, ফেলে যাওয়া পুতুল নিয়ে খেলে, আমার কাছে আসবে বলে বায়না করে। আমি বুঝি, কিন্তু আসতে পারে না। সব কিছু শোনার পরে নিচে নেমে আসে লাবণী। এই ঘটনা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিল। এরপর অতি সত্বর আমরা বাড়িটা ছেড়ে দিই। লাবণী বুঝেছিল ওখানে থাকাটা আমাদের পরিবারের জন্য এবং সর্বোপরি আমাদের ছেলে রনির শৈশবের জন্য নিরাপদ নয়। ওই বাড়ি ছেড়ে লোকালয়ের মধ্যে একটি ফ্ল্যাটে আমরা চলে যাই।